তো এই পচা ব্যবস্থায় আইসা হলো তারেক রহমান হলো দায়িত্ব নিয়েছেন। তা আমরা মনে করছিলাম যে পচা জিনিসকে উনি পরিষ্কার করবেন, পরিষ্কার করে উনি হলো একটু নির্ভেজাল থাকবেন। এই গত 5 মাসে যেটা আমাদের উপলব্ধি হইল যে পচা ফলের সাথে উনি তো সেগুলোতে পরিষ্কার করলেন না, সেই পচা ফলের উপরে উনি শুয়ে থাকলেন। সংসদে তারা প্রথম দিনে একটা আগাম করে বসলো, নিয়ে আসলো হলো চুপপুরে, সবাই হলো বিরোধিতা করলো এবং বললো আমরা হলো ওয়াক আউট করবো। সেই বিষয়ে তারা কর্ণপাত না করে সেখানে চুপ্পুকেই তারা রাখলো। এরপরে তাদেরকে বলা হলো যে বাংলাদেশে একটা বড় বিষয়, সেটা হলো সংস্কারের বিষয়। এটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে সংস্কারের বিষয়ে। পরে লাস্ট পর্যন্ত বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো সংশোধন বাচ্চা। এই সংশোধন বাচ্চার হলো জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনে আমরা বারবার বলেছিলাম, সালাউদ্দিন ভাই, আমি ওনার বাসায় গিয়েও বলেছি যে আপনি কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না। বলল যে সংস্কারের পক্ষে যদি আমি আসি তাহলে যে সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না, সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তা আমি বললাম এটাই তো হলো বাংলাদেশ, আপনি তাহলে বাংলাদেশের এটা বিরোধী কোন জিনিসটা নিয়ে আসতেছেন? যেভাবে আছে বাপদাদারা চালাইছে এভাবে হলো চালাইতে হবে। তো বাপদাদারা যদি এভাবে চালায় থাকে তাহলে গত 31 দফা দিয়ে 17 বছর ধরে মানুষকে ভেলকিবাজিগুলা কারা দেখাইলো? কথা বললেই ওনারা গরম হয়ে যায়। তা আমরা বলবো এই যে জারজ বাচ্চা সন্তানটা জন্ম দিয়েছে সংশোধন যে কমিটিটা, এটার দিয়ে সংসদে তারা আরেকটা বাংলাদেশের সাথে গাদ্দারি করলো। এখন এইভাবে এটা এত পচে গিয়েছে, এই পচা জিনিস নিয়ে আমাদের আর কোনো কথা বলার প্রয়োজন নাই। এমপি সাহেব হলো নির্বাচনের আগে যে সিমটা ব্যবহার করেছেন ওইটা আলহামদুলিল্লাহ আস্তে করে বন্ধ করে দিয়ে ঢাকায় তাদেরকে পার্লামেন্টের আশেপাশে মানে কিছু ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হয়েছে, ওইখানে হলো মোবাইলটা বন্ধ করে একদম বৃষ্টিতে তারা ঘুম দেয়। তো আমি কয়েকজন এমপিকে জিজ্ঞেস করলাম যে আপনাকে এলাকার মানুষ খুঁজতেছে, আপনি এলাকায় যান না কেন? কারো যদি খুব ছোটখাটো অসুস্থ হয়, জ্বরও হয়, তাহলে সে এমপি সাহেবকে খুঁজে। এলাকার মানুষের ভয়ে আমি আর এলাকায় যাওয়ার সাহস পাই না, এমপিরা হলো ঢাকায় পালায়া থাকে। তারপরে এলাকার মানুষের জিজ্ঞেস করলাম যে এটা তো এমপির কাজ না, এটা হলো একটা চেয়ারম্যানের কাজ, মেম্বারের কাজ, উপজেলা চেয়ারম্যানের কাজ। বললো যে উপজেলা চেয়ারম্যান নাই। আমি বললাম কই গেছে? বললো যে আওয়ামী লীগের আমলে পালায় গেছে। বললো চেয়ারম্যান কই? বললো চেয়ারম্যানও নাই। মেম্বার কই? কিছু কিছু মেম্বার আছে, এদেরকে হলো রাতে টর্চ মারলে পাওয়া যায়, দিনের বেলায় তো এদেরকে খুঁজেও পাওয়া যায় না। বাকি আছে আমাদের এমপি সাহেব। এখন আমরা সবাই মিলে এমপি সাহেবকে ধরতে হবে। এমপি সাহেব বলে আমার হলো আইন বানানোর কথা, এই ছোটখাটো কাজ তো আমার করার কথা না। কি আতিক ভাই, আপনারা এই ধরনের বিপদে পড়েন? ভালোই পড়েন। তো বাংলাদেশের যদি আমরা সার্বিক অবস্থা, এই যে জনগণের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, পুরো বাংলাদেশের সিস্টেমগুলো একই চলতেছে। এবার যদি আপনি কোনো অফিসে যান, পায়ের উপর পা তুলে বসে থাকে, তো তাকে দেখে মনে হয় মুম্বাইয়ের কোনো মাফিয়া গোষ্ঠী প্রধান। জিজ্ঞেস করা হয় কে? বলে আমি এখানে অ্যাক্সিয়ান, এরকম মনে হয় একটা পোস্ট আছে আপনাদের, বলে অ্যাক্সিয়ান। আবার যদি জিজ্ঞেস করা হয় আমি ইউনো, তো তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এভাবে বসে আছেন কেন, তাকে বলা হয় এই বিয়াদব চুপ করো, আমাকে স্যার বলো আগে। তো যে লোক আসছে সে চিন্তা করে যে মাফিয়ার মতন বসে আছে, কিভাবে স্যার হইতে হয়? স্যার তো হবে সে যে হলো প্রজাতন্ত্রের কর্মচারী, ভালো সুন্দর মতন থাকবে, সারাদিন জনগণকে সেবা দিবে, এই কাজ করবে। সে হলো মাফিয়া, একটা গুন্ডা স্টাইলে বসে থাকে। তারপরে হলো এলাকার আমরা যেটা পথে পথে জনপদে এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি, সেখানে হলো নতুন ধরে মাদকের চোরাচালান শুরু হয়েছে, গুন্ডাগিরি, মাস্তানি। তো তাদের সাথে একটু বসলাম, জিজ্ঞেস করলাম তোমরা এগুলা করো কেন? যে এমপি সাহেব 20 কোটি টাকা নির্বাচনে খরচ করে গেছে, এই 20 কোটি টাকা তুলতে হবে 5 বছরে, প্লাস আগামী ইলেকশনে আর 50 কোটি যে খরচ হবে, মোট 70 কোটি টাকা এখানে মাদক বিক্রি করে ব্যবসায়ীদের থেকে ধমক দিয়ে নিয়ে এসে খাল খনন করে
মাটি ভরাট করে যত ধরনের এই কাজ আছে সবগুলো নিয়ে এই ইকোনমিক সোর্সগুলো থেকে আমরা যদি 70 কোটি না তুলতে পারি, তাহলে আমার হাওয়া ভবনের টিকিটটা বন্ধ হয়ে যাবে। আগামী ইলেকশনে আমি হাওয়া ভবনও টাকা পাঠাইতে পারবো না, গুলশান অফিসও পাঠাইতে পারবো না। আবার এই ছোট পাতি নেতা তো বাকি হলো আছেই, স্থায়ী কমিটির সদস্য। যদি এদেরকে টাকা না দিই তাহলে হলো আমার আসনটাও কমপ্লিট হবে না। তারপরে এমপি সাহেবদের থেকে আরো জিজ্ঞেস করলাম, কেউ হলো ইউএস এর লাইন ধরে। এক এমপি বলতেছে ইউএস এর কয়েকটা কোটা আছে পার্লামেন্টে, আমি যদি ওই কোটায় ঢুকতে পারি তাহলে তো আমাকে হলো পার্লামেন্টে হলো আমাকে তারা সহজে যেতে দিবে। আরো কিছু এমপি যারা আছে মানে এমপি হতে চায়, তারা ঘুরে হলো দিল্লির দিকে, বললো দিল্লিরও বাংলাদেশে কিছু কোটা আছে। কেউ পাকিস্তানের দিকে ঘুরে, বাংলাদেশে নাকি পাকিস্তানের কিছু কোটা আছে। কেউ হলো চায়নার বেইজিং এর দিকে ঘুরে, বেইজিং এরও নাকি বাংলাদেশের পার্লামেন্টের কোটা আছে। এই কোটা করতে করতে 300 আসনে হলো 4-5 দেশ ভাগ করে নিয়ে যায়, বাংলাদেশের জনগণের আর কোনো কোটা থাকে না পার্লামেন্টে, হলো আমাদের পার্লামেন্ট। তো এখন আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা আজকে যেহেতু স্মৃতিচারণ চলে এসেছে, ওনাদেরকে স্মরণ 5 তারিখে শাহবাগের দিকে আমি নাহিদকে দাঁড় করায়া হলো যে আমরা একটা ঘোষণাপত্র দিব। আসলাম, গিয়ে দেখি নাহিদ নাই, পার্লামেন্টের সামনে হলো সবাই জনস্রোত নাকি টেনে নিয়ে গিয়েছে। তো সেই দিন আমরা আর ঘোষণাপত্রটাও দিতে পারলাম না। তো সেই দিন দেখি সবাই সেলফি তুলতেছে। তো বললাম, ভাই সেলফি তোলেন কেন? বললো বাংলাদেশের হলো বিজয় হয়েছে। আমি বললাম, 3 তারিখে আমরা যে ঘোষণা দিয়েছিলাম সেটা কি শুনেছিলেন? হ্যাঁ শুনেছি। বললো কি, শেখ হাসিনার বিদায়? আমরা বললাম, আমরা তো ওই ঘোষণা দিই নাই, আমরা দিয়েছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত। এটা কি আপনি বুঝেন? বললো যে শেখ হাসিনাকে বিদায় করতে মাঠে নেমেছি। যারা শিক্ষিত সমাজ তাদের সাথে কিন্তু আমরা কনসালটেশন করেছি, করার পরে রাজনৈতিক অস্থিরতা এবং বাস্তবতার ভিত্তিতেই কিন্তু আমরা দাবিটা দিয়েছিলাম। সেই দিন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। 3 তারিখে যে আমরা দাবিটা দিব ওইটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। পরে আমরা যখন শহীদ মিনারে গেলাম, প্রথমে একদিকে দেখলাম রুমিন ফারহানা, আসিফ নজরুল স্যার আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। আমি সবাইকে বললাম, এদের থেকে ভাগ, এরা যে কোন সময় আমাদের খায়া ফেলবে এটার কোনো নিশ্চয়তা নাই। ওনাদের থেকে দূরে সরে এক জায়গায় এসে দাঁড়াইলাম, সবাই দেখে এক আঙ্গুল তুলে আছে। বুঝলাম এই জনতার থেকে আজকে বের হওয়া যাবে না, দাবি আজকে দিয়া যাইতে হবে। তখন আমরা দাবি ঘোষণা করে দিলাম, কিন্তু সেই দাবিটা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফেসিবাদী যে ব্যবস্থাটা আছে এটা শুধু সরকারের বিভিন্ন ক্ষেত্রে যে পার্লামেন্টে দেখি এটাতে না, এটা একদম আগাগোড়া যখন পচে যায় তখন এই ফেসিবাদী ব্যবস্থা হলো বাংলাদেশে হলো মানুষের উপরে চেপে বসেছিল। এই যে পচা গলা সমাজ, সেই পচা গলা সমাজে ওই যে থাকে না, যদি একটা কুমড়া পচা হয় ওইটার সাথে যদি আরেকটা কুমড়ো রাখা হয় অথবা আরেকটা ফল রাখা হয়, সেই ফলটা হলো পচে যায়। তো এই পচা ব্যবস্থায় আইসা হলো তারেক রহমান হলো দায়িত্ব নিয়েছেন। তা আমরা মনে করছিলাম যে পচা জিনিসকে উনি পরিষ্কার করবেন, পরিষ্কার করে উনি হলো একটু নির্ভেজাল থাকবেন। এই গত 5 মাসে যেটা আমাদের উপলব্ধি হইলো যে পচা ফলের সাথে উনি তো সেগুলোতে পরিষ্কার করলেন না, সেই পচা ফলের উপরে উনি শুয়ে থাকলেন। তো তারেক রহমান এবং তার যে হাওয়া ভবনের যে কিচেন ক্যাবিনেট এবং তার যে ভাই বেরাদারদের যে কোরাম রাষ্ট্র পরিচালনা শুরু করলো, সব পচা রোটেন অ্যাপলগুলো একসাথ হইলো। এই রোটেনগুলো অ্যাপলগুলো একসাথ হয়ে আমরা তাদের কাছে বারবার বললাম, সংসদে তারা প্রথম দিনে একটা আকাম করে বসলো, নিয়ে আসলো হলো চুপপুরে, সবাই হলো বিরোধিতা করলো এবং বললো আমরা হলো ওয়াক আউট করবো। সেই বিষয়ে তারা কর্ণপাত না করে সেখানে চুপ্পুকেই তারা রাখলো। এরপরে তাদেরকে বলা হলো যে বাংলাদেশে একটা বড় বিষয়, সেটা হলো সংস্কারের বিষয়। এটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে সংস্কারের বিষয়ে। পরে লাস্ট পর্যন্ত বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো সংশোধন বাচ্চা। এই সংশোধন বাচ্চার হলো জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনে আমরা বারবার বলেছিলাম, সালাউদ্দিন ভাই, আমি ওনার বাসায় গিয়েও বলেছি যে আপনি কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না। বলল যে সংস্কারের পক্ষে যদি আমি আসি
তাহলে যেই সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না। সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তো আমি বললাম এটাই তো হলো বাংলাদেশ। আপনি তাহলে বাংলাদেশের এটা বিরোধী কোন জিনিসটা নিয়ে আসতেছেন? যেভাবে আছে বাপদাদারা চালাইছে এভাবে হলো চালাইতে হবে। তো বাপদাদারা যদি এভাবে চালায় থাকে তাহলে গত 31 দফা দিয়ে 17 বছর ধরে মানুষকে ভেলকিবাজিগুলা কারা দেখাইলো? কথা বললেই ওনারা গরম হয়ে যায়। তা আমরা বলবো এই যে জারজ বাচ্চা সন্তানটা জন্ম দিয়েছে সংশোধন যে কমিটিটা, এটার দিয়ে সংসদে তারা আরেকটা বাংলাদেশের সাথে গাদ্দারি করলো। এখন এইভাবে এটা এত পচে গিয়েছে, এই পচা জিনিস নিয়ে আমাদের আর কোনো কথা বলার প্রয়োজন নাই। তারেক রহমানের যেই স্বপ্ন বাস্তব মানুষের আকাঙ্ক্ষার জায়গা তারা ছিল, এটা হলো এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে। এই জন্য যে এক্সপায়ারি ডেট নিয়ে যে প্রোডাক্ট, এটা আসলে বাংলাদেশে চলে, বিদেশে এটা চলে না। আমি বিদেশে গিয়েছিলাম, সকালবেলা যে প্রোডাক্টটা এসেছে এটা যদি 2 দিন পরে এক্সপায়ারি ডেট হয়, সেটা যদি কোনো সুপার স্টোরে রাখা হয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হয়। আর বাংলাদেশে হলো আমরা যেই খাদ্যদ্রব্য গ্রহণ করি অধিকাংশ হলো এক্সপায়ারি ডেটের। 10 গ্রামের জায়গা হলো 6 গ্রাম দিয়ে রাখে এবং তারা হলো সগৌরবে প্রচার করে আমরা বড় ব্যবসায়ী। প্রিয় তারেক রহমান, আমরা আপনাকে সরকারে আরো 5 বছর রাখতে চাই। গুলশান অফিসে আমি হাজিরা দিয়েছি, আগেও আজকেও দিলাম। এই ধরনের ব্যবসায়ীদের নিয়ে আছি। এখন যাদের নিয়ে আমরা আছি তো পুরোটাই নষ্ট, তাহলে কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করতে হবে? সেটা হলো আমাদের এই কুসংস্কার থেকে বের হয়ে সংস্কারের যাত্রায় বিসমিল্লাহ বলে শুরু করতে হবে।